শুরু হলো বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। প্রথম দিনই অভিযোগ পাল্টা অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিলেটে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত। সবার আগে দেশ গড়তে ভোট চাইলেন ধানের শীষে। অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সজাগ থাকার আহ্বান। মিরপুরে জনসভা দিয়ে প্রচারণা শুরু জামাত আমিরের। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা। সরকার ও ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির। গণহত্যাকারী শেখ হাসিনার নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ, বললেন প্রেস সচিব। 12 ফেব্রুয়ারি জবাব। নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা। এবং খুলনা 5 আসনে জামাতের মিয়া গোলাম পরোয়ারের প্রতিপক্ষ বিএনপির আলী আসগর লবি। রংপুর 4-এ বিএনপির ইমদাদুল হক ভরসার প্রতিদ্বন্দ্বী এনসিপির আক্তার হোসেন। নির্বাচনের সময় আমরা দেশের বিভিন্ন সংসদীয় আসন নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা বেশ কিছু আসন নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই আজকের দিনের আলোচিত সংবাদগুলো কি সেগুলো একটু জানিয়ে দিতে চাচ্ছি। যেহেতু আজকে কিন্তু আসলে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে গিয়েছে এবং যা চলবে নির্বাচনের আগের 48 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 10 ফেব্রুয়ারি শেষ হবে এই প্রার্থীদের প্রচারণা এবং সারা দেশে কিন্তু উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে। এবং আজকে সিলেটে একটি গণসমাবেশে অংশ নিয়ে কিন্তু আসলে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং সেখানে কিন্তু আসলে তিনি বলেছেন যে অতীতের মতো ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। এবং আজকে জামাতের আমির মিরপুরে একটি জনসভায় অংশ নিয়েছেন এবং মিরপুরে এই জনসভায় অংশ নেওয়ার মধ্য দিয়ে কিন্তু তারও নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেল এবং সেখানে কিন্তু আসলে তিনি বলেছেন যে নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর ঘোষণা তিনি দিয়েছেন। এবং আজকে কিছুক্ষণ আগে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম যেটি বলেছেন যে আওয়ামী লীগের নো ভোট ক্যাম্পেইনে সাড়া দেবে না দেশের মানুষ। একই সঙ্গে তিনি জানিয়েছেন যে নির্বাচনের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তো এই ছিল আজকের আলোচিত সংবাদগুলো। আমরা আজকে শুরুতেই কথা বলতে চাই খুলনা বিভাগের একটি আসন নিয়ে। খুলনা যেহেতু 6টি সংসদীয় আসন রয়েছে, আমরা খুলনা 5 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত ডুমুরিয়া ও ফুলতলা এই দুটি উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটির বিশেষত্ব হচ্ছে এই দক্ষিণাঞ্চলের সবজি উৎপাদনের জন্য কিন্তু আসনটি বিখ্যাত এবং এই আসনটিতে আসলে সনাতনী ভোটারদের একটি বড় সংখ্যা রয়েছে এবং এই সংখ্যাটি আসলে ভোটারদের জয়ের ক্ষেত্রে ট্রাম্প কার্ড হিসাবে কাজ করবে। এবং এই আসনে মোট ভোটার রয়েছে 4,02,798 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 1,99,000, নারী ভোটার রয়েছে 2,03,000-এর বেশি এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে, যেখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 150টি। এবং এই আসনটি নিয়ে একটু বাড়তি উত্তেজনা কাজ করছে এবং এটি রাজনৈতিকভাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন। তো কারাই আসনে লড়ছে আমরা একটু দেখতে চাই। এই আসনে জামাতের পক্ষ থেকে শুরুতেই যেতে চাই, জামাতের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জামাতের সেক্রেটারি জেনারেল, একই সঙ্গে তিনি কিন্তু এর আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আজকে কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু এই খুলনা 5 আসনে জনগণের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তিনি আসলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন এবং ধানের শীষ প্রতীকে দাঁড়িপাল্লার এই প্রার্থীকে টেক্কা দেওয়ার জন্য ধানের শীষ প্রতীকে আলী আসগর লবি তিনি লড়ছেন। তিনি মূলত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য এবং তিনি খুলনা 2 আসনের সংসদ সদস্য ছিলেন এবং ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটু জানিয়ে রাখতে চাই 2019 সালে তিনি ব্যক্তিগত কারণে এবং শারীরিক অসুস্থতা একই সঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের কারণে কিন্তু আসলে তিনি রাজনীতি থেকে অব্যাহতি নেন এবং 2025 সালে তিনি আবারও রাজনীতিতে যুক্ত হন এবং এই ধানের শীষ প্রতীক তিনি বাগিয়ে নেন। এবং এই আসনটি থেকে আরেকজন কমিউনিস্ট পার্টির চিত্তরঞ্জন গোলকার তিনি কিন্তু আসলে আসনে লড়ছেন এবং জাতীয় পার্টির শামীম আরা পারভিন তিনিও কিন্তু আসলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। তো আসলে সব মিলে কিন্তু নির্বাচনের মাঠ এই খুলনা 5 আসনে সরগরম হয়ে গেছে। তো দেখছেন নির্বাচনের সময় খুলনা 5 আসনে যেহেতু সেখানকার প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন, আমরা এই সম্পর্কিত আরও তথ্য জানতে চাই। আমাদের সহকর্মী রুবেল সেখানে রয়েছে। রুবেল, আপনার কাছে একটু জানতে চাই আসলে এই আসনটিতে নিয়ে কিন্তু একটু বাড়তি উত্তেজনা কাজ করছে, যেহেতু জামাতের সেক্রেটারি জেনারেল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বিএনপির একজন প্রার্থী আলী আসগর লবি সেখানে লড়ছেন। তো আসলে সেখানকার সবশেষ হালচাল কি একটু আমাদের জানাবেন?
খুলনাতে কিন্তু খুলনা 5 নম্বর আসনে যে দুজন প্রার্থী আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন তারা কিন্তু আসলে সারা দেশেই হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত। একজন জামাতের সেক্রেটারি জেনারেল, অন্যজন কিন্তু বিএনপির একটা সময় খুবই প্রভাবশালী নেতা ছিলেন আলী আসগর নবী, দুজনেই কিন্তু সাবেক সংসদ সদস্য। একই সঙ্গে দলের মধ্যে কিন্তু নেতৃত্ব পর্যায়ে রয়েছেন এবং দলের যে কোনো সিদ্ধান্তে কিন্তু তারা আসলে ভূমিকা রাখেন। এ কারণে কিন্তু খুলনা 5 আসনটি এবারের নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন হয়ে উঠেছে খুলনায়। পাশাপাশি দুজন হেভিওয়েট প্রার্থী কিন্তু আসলে এখানে মুখোমুখি হচ্ছেন এবং এই আসনে কিন্তু নানা রকম সংকট রয়েছে। সেসব সংকট নিরসন করবেন বলে প্রার্থীরা তাদের এর আগেও আমরা দেখেছি বিভিন্ন গণসংযোগ করেছেন, সেখানে আসলে বলেছেন। পাশাপাশি আজ থেকে যে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে মিয়া গোলাম পরোয়ার এবং আলী আসগর নবী তারা কিন্তু স্থানীয় যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে বছরের একটি বড় সময় জলাবদ্ধতা থাকে এই ডুমুরিয়া উপজেলা জুড়ে এবং সেটি সমাধানের জন্য কিন্তু আসলে বছরের পর বছর সেটি সমাধান হচ্ছে না। এইটিকে সব থেকে বড় প্রতিশ্রুতির জায়গা হিসেবে বেছে নিয়েছেন এই মিয়া গোলাম পরোয়ার এবং আলী আসগর নবী। পাশাপাশি অন্য দুই প্রার্থীও কিন্তু আমরা দেখেছি তারাও নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং এখানকার সমীকরণটা হচ্ছে, যদি নির্বাচনী সমীকরণের কথা বলি, যেটা আসলে উঠে এসেছে, ডুমুরিয়া উপজেলা কিন্তু বেশ কিছু সনাতনী ধর্মাবলম্বী রয়েছেন এবং তারা কিন্তু এই খুলনা 5 আসনে ভোটে বড় ভূমিকা রাখবেন। একটু বলে রাখি, জামায়াত ইসলামের কিন্তু সনাতনী শাখা রয়েছে ডুমুরিয়া উপজেলায় এবং সেই শাখার যিনি সভাপতি তিনিও কিন্তু একজন সংসদ সদস্য প্রার্থী। এদিক থেকে আমরা যদি বলি তাহলে সনাতনী ধর্মাবলম্বীদেরকেও নিয়ে কিন্তু দুই প্রার্থী খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং তাদের কাছে কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু আসলে ভোটারদের কাছে সেই প্রতিশ্রুতিগুলো আসলে দিচ্ছেন। আমরা যদি আসলে সমীকরণের কথা বলছিলাম, এই দুজন প্রার্থী কিন্তু এর পাশাপাশি অন্যান্য যে সব সমস্ত সংকট রয়েছে সেই সংকটের কথাও কিন্তু আসলে তারা ভোটারদের কাছে বলছেন যে তারা আসলে সমাধান করবেন। একটু বলে রাখি, দুজন প্রার্থী অর্থাৎ মিয়া গোলাম পরোয়ার এবং আলী আসগর নবী দুজনই সাবেক সংসদ সদস্য হওয়ার কারণে এই আসনের গুরুত্ব কিন্তু আসলে বেড়েছে। খুলনা বিভাগে যতজন আসলে প্রার্থী বা খুলনা জেলায় যতজন প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক প্রার্থীর পূর্বে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই দুইজন পূর্বে নির্বাচন করার অভিজ্ঞতা, পাশাপাশি সংসদ সদস্য হিসেবে লড়া, একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখেন কিন্তু তারা। এ কারণে কিন্তু এই আসনটি খুব গুরুত্বপূর্ণ এবং দুই প্রার্থী কিন্তু তাদের যে প্রতিশ্রুতি তারা আসলে প্রত্যাশা করছেন তারাই আসলে বিজয়ী হবেন। এখন শেষ দিকে আসলে যতই সময় ঘনিয়ে আসছে ভোটারদের প্রত্যাশা যে কতটা পূরণ হয় সেটাই আসলে দেখার বিষয়। তো আমার কাছে এই ছিল খুলনা 5 আসন নিয়ে নির্বাচনী সমীকরণের সবশেষ। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রুবেল যেমনটা জানাচ্ছিলেন, আসলে খুলনা 5 আসনে জলাবদ্ধতা সহ বেশ কিছু সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি কিন্তু আসলে প্রার্থীরা দিচ্ছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। খুলনা বিভাগের একটি আসন নিয়ে কথা বললাম, আমরা এই পর্যায়ে যেতে চাই রাজশাহী বিভাগের একটি আসন নিয়ে কথা বলতে চাই। রাজশাহী নওগাঁ যেহেতু 6টি আসন নিয়ে গঠিত, আমরা নওগাঁ 3 আসনটি নিয়ে কথা বলতে চাই। নওগাঁ 3 আসনটি রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন, বিশেষ করে বলদগাছি এবং মহাদেবপুর এই দুটি উপজেলা নিয়ে কিন্তু এই আসনটি গঠিত এবং এই আসনের একটি বিশেষত্ব হচ্ছে এই আসনটি আসলে মূলত বিএনপি এবং জামাত জোটের জন্য একটি শক্ত ঘাঁটি আসন। তবে এবার যেহেতু বিএনপি এবং জামাত জোট আলাদা হয়ে গেছে, তাই এবার দেখার বিষয় এবার ভোটের লড়াই কে এগিয়ে থাকে। একটু জানিয়ে রাখতে চাই, এই আসনের মোট ভোটার রয়েছে 4,40,785 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,18,988 জন, নারী ভোটার রয়েছে 2,21,796 জন। তৃতীয় লিঙ্গের একজন ভোটার এই আসনে রয়েছে এবং ভোট কেন্দ্র রয়েছে 142টি। যেটা বলছিলাম, আসলে এই আসনে জামাত বিএনপি যেহেতু আলাদা হয়ে গেছে এবং আলাদাভাবে তারা জোটবদ্ধ হয়েছে, তো এই আসনে কারা লড়ছেন জামাতের হয়ে এবং কারা লড়ছেন বিএনপির হয়ে একটু দেখতে চাই। এই আসনে ধানের শেষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ ফজলে হুদা বাবুল, তিনি বিএনপির কৃষক দলের তিনি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বদলগাছি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন। তিনি আসলে এই আসনটি থেকে দাঁড়িপাল্লার প্রতীকে লড়ছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য লড়ছেন দাঁড়িপাল্লার প্রতীকে মোহাম্মদ মাহফুজুর রহমান, তিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের অর্থাৎ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং একই সঙ্গে তিনি আসলে জামাতের ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি এবং এই আসলে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আসলে পারভেজ আরিফিন সিদ্দিকী, তিনি একজন বিএনপির কর্মী এবং বিএনপির জন্য কিন্তু আসলে তিনি একটি বিএনপির জনপ্রিয় মুখ। একই সঙ্গে তিনি আসলে স্বতন্ত্র হয় কিন্তু আসলে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি যেহেতু স্বতন্ত্র হয়েছেন, এর জন্য কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নওগাঁ ৩ আসন নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এমআর রকি। রকি, একটু আপনার থেকে জানতে চাচ্ছে, নওগাঁ ৩ আসনে কিন্তু এরই মধ্যে যেহেতু বিএনপির একজন প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছে এবং জামাত এখানে আসলে কতটুকু সুবিধা ভোগ করতে পারে বলে আপনি মনে করছেন? ভোটের সবশেষ চিত্র আমাদের জানাবেন সেখানকার। দিনক্ষণ হিসেব করলে আসলে ভোটের মাঠে রয়েছে ২১ দিন, অর্থাৎ একেবারে শেষ পর্যায়ে ভোটের এই সরব উপস্থিতি প্রার্থীদের দিক থেকে আমরা লক্ষ্য করছিলাম। এবং যতই দিন ঘনিয়ে আসছে প্রচারণা কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি একেবারে সর্বত্রই আলোচনার কেন্দ্র এখন ভোট। এবং এই নওগাঁর ৩ আসনে এই মুহূর্তে আমরা রয়েছি। নওগাঁ ৩ আসনটি নওগাঁ জেলার একটা উল্লেখযোগ্য বড় উপজেলা এবং এই দুইটি উপজেলা নিয়ে গঠিত নওগাঁ ৩ আসন, মহাদেবপুর এবং বদলগাছি। এই আসনে ভোটের মাঠে রয়েছেন মোট ৮ জন প্রার্থী এবং এই ৮ জনের মধ্যে ২ জন প্রার্থী রয়েছেন স্বতন্ত্র। এর মধ্যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হিসাবে তিনি ভোটের মাঠে রয়েছেন। জামাত, বিএনপি এবং বাসদ, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র সব মিলে কিন্তু ভোটের এই সমীকরণে সর্বদিক থেকেই আমরা লক্ষ্য করছিলাম যে ভোটের প্রার্থীদের প্রচারণা যেমন বেড়েছে, বিশ্লেষণের দিক থেকে কিন্তু এখন কানাঘুষা চলছে যে আসলে কোন পক্ষে কার পক্ষে কিভাবে ভোটের এই জয়ের মালা ছিনিয়ে আনা যায়। তবে আমরা যে বিষয়টি এখানে লক্ষ্য করছিলাম, এই মুহূর্তে আসলে ৩ জন প্রার্থীরই সর্বত্র আলোচনার কেন্দ্রে রয়েছেন এবং সবাই যেটি বলছেন যে আসলে ভোটের মাঠে বিএনপি যেমন রয়েছেন শক্ত অবস্থানে, তার পাশাপাশি জামাতের এখানে প্রার্থী রয়েছেন, তার সঙ্গে এক ধরনের এখানে প্রতিদ্বন্দ্বিতা, সেই সাথে আবার বিভাজন তৈরি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে যিনি রয়েছেন। এই আসনটি মূলত একটি কৃষি নির্ভর, এখানকার শিল্প কলকারখানা বিশেষ করে ধান চাল কেন্দ্রিক এই আসনের জীবন জীবিকা অর্থনৈতিক কেন্দ্রগুলো কিন্তু পরিপূর্ণভাবে পরিচালনা করা হয়ে থাকে এই কৃষিকে কেন্দ্র করেই। স্বাভাবিকভাবে এখানকার শিল্প কলকারখানা, রাস্তাঘাট, জীবন প্রবাহ এবং এখানে বেকারত্ব, এইসব বিষয় কিন্তু ভোটের মাঠে আলোচনার কেন্দ্রে রয়েছেন। এবং সেই সাথে নতুন ভোটাররা যে প্রত্যাশা করছেন এই এলাকায় আসলে শিল্প কলকারখানার মাধ্যমে তাদের যে বেকারত্ব ঘুচবে এবং এই দাবিগুলো নিয়ে কিন্তু প্রার্থীদের কাছে তাদের যে প্রত্যাশা সেই বিষয়গুলো তুলে ধরছেন। প্রার্থীদের দিক থেকে কিন্তু সর্বত্রই যে আলোচনা তারা করছেন যে আসলে এই এলাকার সার্বিক সমস্যাগুলোকে টার্গেট করেই তারাও প্রতিশ্রুতির একটা বিশাল সম্ভার তুলে ধরছেন এবং প্রতিশ্রুতিগুলো পূরণের আশ্বাস দিয়েই ভোটের মাঠে তারা কিন্তু তাদের প্রার্থনা করছেন, ভোট আদায়ের চেষ্টা করছেন। সব মিলে জমজমাটে কারবার এই আসন আমরা লক্ষ্য করছিলাম এবং প্রায় ৪,৪৫,০০০ ভোটার রয়েছে। এই ভোটার আগামী ১২ই ফেব্রুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করবেন, সেই প্রত্যাশায় কিন্তু এখানকার ভোটারদের দিক থেকে আমরা লক্ষ্য করছি। এই ছিল সার্বিক নওগাঁর মহাদেবপুর এই আসন বা মহাদেবপুর বদলগাছি আসনের খবর আমার কাছে। রকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী রকি যেমনটা জানাচ্ছিলেন, আসলে নওগাঁ ৩ যেমন সমস্যায় ভরপুর তেমনি সম্ভাবনাও রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি নিয়েই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। শুরুতে খুলনা বিভাগ, তারপর রাজশাহী বিভাগ, এই পর্যায়ে আমরা কথা বলতে চাই রংপুর বিভাগের একটি আসন নিয়ে। রংপুর যেহেতু ৬টি আসন নিয়ে রংপুর গঠিত, আমরা রংপুর ৪ আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। এটি রাজনৈতিকভাবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন, একই সঙ্গে বর্তমানে এটি কিন্তু খুবই আলোচিত একটি আসন হয়ে দাঁড়িয়েছে। এই আসনটির মোট ভোটার রয়েছে ৫,০৯,৯০৫ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে ২,৫০,৭৮৭ জন এবং নারী ভোটার রয়েছে ২,৫৯,১১৩ জন। তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার এই আসনে রয়েছে এবং মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৩টি, ভোট কক্ষ রয়েছে ৯৪০টি। আসলে এই আসনটিতে কারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সেটি একটু জানতে চাই। এই আসনে বিএনপি ভরসা রাখছেন এমদাদুল হক ভরসার উপর। তিনি আসলে কিন্তু এই রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি প্রয়াত রহিমউদ্দিন ভরসার ছেলে। রহিমউদ্দিন ভরসা তিনি কিন্তু একজন প্রখ্যাত ব্যবসায়ী, একই সঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই আসনে সবচেয়ে আলোচিত মুখ যেটি এনসিপির সদস্য সচিব শাপলা কলি প্রতীকে লড়ছেন আক্তার হোসেন। আক্তার হোসেন কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই আলোচিত একটি মুখ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটি বড় ভূমিকা রেখেছেন এই আক্তার হোসেন। তিনি আসনের সবচেয়ে হেভিওয়েট প্রার্থী হিসেবে তাকে ধরা হচ্ছে এবং লাঙ্গল প্রতীকে পীরগাছা জাতীয় পার্টির সভাপতি আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুব রহমান তিনি লড়ছেন। এছাড়া লড়ছেন প্রগতি বর্মন তমা, তিনি বাসদ মার্ক্সবাদীর পক্ষ থেকে লড়ছেন এবং বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে উজ্জ্বল চন্দ্র রায় কিন্তু আসলে এই আসনটি থেকে লড়ছেন। আমরা এই আসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী একজন রয়েছেন
নিশাত, একটু আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, যেহেতু এনসিপির হেভিওয়েট প্রার্থী আক্তার এই আসন থেকে লড়ছেন এবং রহিমউদ্দিন ভরসার পুত্র এমদাদুল হক ভরসা তিনি আসন থেকে লড়ছেন, আসলে সেখানকার ভোটের সার্বিক প্রেক্ষাপট কি একটু আমাদের জানাবেন? এরই মধ্যে কিন্তু রংপুরের যে 6টি আসন রয়েছে এর মধ্যে রংপুর 4 আসনটি বেশ আলোচিত একটি আসন, কেননা এখানে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। আপনি যেমনটি বললেন, এনসিপির আক্তার হোসেন, তিনি একই সাথে 10 দলীয় জোটের প্রার্থী, এবং বিএনপির মোহাম্মদ ভরসা, যিনি বেশ হেভিওয়েট প্রার্থী, এবং একই সাথে জাতীয় পার্টির মাহবুবুর রহমান, যিনি এখানে কয়েক দফা উপজেলার চেয়ারম্যান ছিলেন। ফলে আমরা দেখছি যে এখানকার ভোট কিন্তু এক ধরনের ত্রিমুখী লড়াইয়ের মতো আভাস কিন্তু আমরা পাচ্ছে। এবং এই যে আসনটি মূলত দুটি উপজেলা, কাউনী এবং পীরগাছা, এবং একই সাথে বিদ্যুৎ শিল্প খ্যাত হারাগাছ পৌরসভা, এই তিনে মিলে মূলত এই আসনটি। এবং এখানে যে সংকট রয়েছে সেটি মূলত কর্মসংস্থান, শিল্পায়ন, এবং একই সাথে এখানে কিন্তু দারিদ্রতার হার বেশি। সে কারণে ভোটাররা যেটি বলছেন, হেভিওয়েট প্রার্থীরা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন সেগুলো বাস্তবায়নে যিনি কাজ করবেন এমন প্রার্থী তারা বেছে নিতে চান। এবং একই সাথে আমরা দেখছি যে প্রার্থীরা মূলত যে জায়গাগুলো নিয়ে কাজ করতে চান, এই এলাকায় যত শিল্পায়ন গড়ে তোলা চায়। আপনি জানেন যে কাউনী এবং পীরগাছা মূলত তিস্তা বিধৌত দুটি উপজেলা, এখানকার তিস্তার ভাঙন প্লাবন একটি বড় সংকট। সে কারণে এখানকার মানুষের দীর্ঘদিনের একটি প্রত্যাশা রয়েছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যিনি এই আসন থেকে নির্বাচিত হোক না কেন তিনি কাজ করবেন। এবং যেহেতু বেকার সমস্যা প্রকট এবং মৌসুমী শ্রমিক, মূলত যেহেতু এই আসনটিতে লোকজন মূলত কৃষি শ্রমিকই বেশি, এবং মৌসুমের একটা সময় তারা বেকারে থেকে, ফলে দীর্ঘ সময় থেকে এই এলাকার যারা ভোটার তাদের এক ধরনের দাবি রয়েছে যে যিনি এখানে নির্বাচিত হোক না কেন তিনি যেন এখানে শিল্পায়ন করেন। এবং যারা প্রতিশ্রুতি দিচ্ছেন যেসব প্রার্থী, ভোটাররা বলছেন যে কোনো ধরনের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, মূলত তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান। দুটি বিষয় তারা বলছেন, প্রতীকের পাশাপাশি তারা কিন্তু একটি বিষয় বলছেন যে প্রার্থীকে তারা যোগ্য মনে করবেন, এলাকার উন্নয়নে কাজ করবেন, স্থানীয় সমস্যাকে জাতীয় সমস্যা মনে করে সেই সমস্যার সংকটের সমাধান করবেন, এবং শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও যে প্রার্থীকে তারা কাছে পাবেন, তাদের বিভিন্ন দুঃখ কষ্ট দুর্দশায় তাদের পাশে থাকবেন, এমন প্রার্থীকেই তারা বেছে নিতে চান। তো সবকিছু মিলে আমরা দেখছি মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস কিন্তু এই আসনটিতে রয়েছে, এবং ইতিমধ্যেই বেশ জমজমাট প্রচারণা শুরু হয়ে গেছে। তো সবকিছু মিলে এই ছিল রংপুর 4 আসনের সবশেষ তথ্য আমার কাছে। নিশাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী নিশাত যেমনটা জানাচ্ছিলেন, আসলে রংপুর 4 আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, এবং এই প্রার্থীরা কিন্তু এরই মধ্যে ভোটারদের মন জয়ের জন্য তাদের দাঁড়ে দাঁড়ে যাওয়া শুরু করেছেন। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন নির্বাচনের সময়। কালো টাকার প্রভাব ঠেকাতে ভোটের সময় মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র সংগ্রহের বিষয়টি ইসির নজর এসেছে বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন ইসি সচিব। যেহেতু আমাদের নজরে এসছে এবং এটা আচরণবিধি ভঙ্গ, সেজন্য আমরা সচেতনতা বৃদ্ধির জন্য করছি যে আপনি দিবেন না এবং আপনি চাইবেন না, দুটো জিনিস। আপনিও চাইবেন না আর আপনিও দিবেন না, দুজনে যদি সচেতন থাকি তাহলে এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি পর্যায়ে যাবে না। তবে এটা অনাকাঙ্ক্ষিত এবার যেন না হয় সেই জন্য এই সেন্সিটাইজেশনটার খুব জরুরি দরকার ছিল বলে কমিশন মনে করেছে, এবং সেই কারণে এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। দেখছেন নির্বাচনের সময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জে চলছে উৎসব মুখর পরিবেশ। প্রার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বইছে নির্বাচনী আমেজ। চায়ের আড্ডা থেকে শুরু করে পাড়া মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা। ভোটাররা বলছেন তাদের নানা প্রত্যাশার কথা। আরিফ হোসেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শওকত আলী সৈকত। আমি আছি নারায়ণগঞ্জ জেলার 5 নম্বর আসনের শহরের চাষার এলাকায় চায়ের আড্ডায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া মানুষের প্রত্যাশার কথাগুলো জানব।
আমরা আসলে সবসময় চাই একজন যোগ্য সৎ প্রার্থী যিনি জনগণের পাশে থাকবেন। থাকে গুলশান বনানীতে, তাদের বাসভবন থাকে ওখানে, সে জায়গায় আমাদের এলাকার অনেক সময় নজর দিতে পারে না। আমাদের এরকম একটি প্রার্থী যে সকাল বিকাল এবং সব সময় থাকবে। আমি চাই এমন প্রতিনিধি আসুক যে জনগণের সাথে কানেক্টেড থাকবে। তার কমিটমেন্ট ঠিক রাখতে হবে, যে আমাদের সুখ দুঃখ এবং সবকিছু সে নিজের মতো করে আমাদের দেখবে, এরকম প্রার্থী আশা করি। এই পর্যায়ে কাজ করবো, এই পর্যায়ে কাজ করবো, জনসাধারণের কোনো দেখবে না তারা, এই প্রতিনিধি আমরা চাই না। সাধারণ জনগণ যে ভালো থাকে, দুর্নীতি না হয়, চাঁদাবাজি না হয়, ইসলামিক রাষ্ট্র কায়েম হয়, আমরা সেটাই চাই। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গেই থাকুন সময়।